আমাদের যেটা বাদ ছিল, আমরা এই ক্যাটাবলিজমের লাস্ট স্টেজ করছিলাম, তাই তো? আমরা জানি যে ক্যাটাবলিজমের 3টা স্টেজ আছে, তার ভিতরে যে লাস্ট স্টেজ সেটা হচ্ছে যে স্টেজ 3 অফ ক্যাটাবলিজম। এটার আন্ডারে 2টা জিনিস আছে, একটা হচ্ছে টিসিএস সাইকেল আর একটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, আর আরেকটা নাম হচ্ছে রেসপিরেটরি চেইন। তো এইটা আমরা গতদিন যেটা আমরা এই স্টেজ 3 অফ ক্যাটাবলিজম এর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা অলরেডি আমরা আলোচনা করে ফেলছিলাম। তো এটা বাদ ছিল যে সরি, গতদিন আমরা টিসিএস সাইকেলটা আলোচনা করে ফেলেছিলাম। এখন আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা যেহেতু বাদ ছিল, তো এটাই আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। তো তোমরা আমার সাথে থাকো। আমি জানি না কতক্ষণ এটা কন্টিনিউ করা যাবে, তো যতটা সংক্ষেপে পারি আমি এটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি যেটা বলেছিলাম যে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা অনেকেই হয়তো বা তোমরা দুই একটা জিনিস মুখস্থ করো, করে পরীক্ষাতে লিখে চলে আসো, বাট জিনিসটা সম্পর্কে অত ভালো বুঝো না। তো আমি একটু চেষ্টা করি আজকে দেখি তো তোমাদের কনসেপ্টটা একটু হলেও ক্লিয়ার করা যায় কিনা। আমরা আজকে আমাদের লার্নিং অবজেক্টিভ যেটা হবে সেটা হলো যে আমরা বেসিক কনসেপ্ট নিব ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন জিনিসটা কি এটা সম্পর্কে। এরপরে আমরা একটা ওভারভিউ করব, করে তারপরে এই যে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ভিতরে যে এনজাইম বা এনজাইম কমপ্লেক্স গুলো, আমরা তো জানি যে এখানে 4টা কমপ্লেক্স আছে, সেই কমপ্লেক্স গুলোর রোল কি, এখানে কি কাজ করে, সেটার সাথে সাথে আমাদের যেটা খুবই লাগে, পরীক্ষাতেও খুব লাগে, সেটা হচ্ছে এনার্জি ক্যালকুলেশন। তো চলো দেখি আমরা। তোমরা তো জানোই এই ছবিটা, হয়তো মনে মনে ভাবো যে ম্যাডাম বারবারই এই একই ছবি দেখাচ্ছে, একই একই মুরগির বাচ্চা বারবার দেখাচ্ছে। তার কারণ হচ্ছে যে এটার সাথে একটা লিংক আছে। আমরা জানি যে স্টেজ 1 যেখানে, সেখানে তো আমরা ডাইজেশন অ্যাবজর্পশন করে আমাদের যেটা মনোমার সেটা তৈরি করে নেই, মানে লার্জ কমপ্লেক্স গুলোকে ভেঙে তার যে মনোমেরিক ইউনিট যেটা সেটা বানায় নেই, বা বিল্ডিং ব্লক যেটা সেটা বানায় নেই। তারপরে আমরা সেটাকে কি করি, আমরা ফার্দার অক্সিডাইজড করি, করে তারপরে আমরা অ্যাসিটাইল কোয়ে ফর্ম করি। কতদিন আমি আলোচনা করেছিলাম, সেই অ্যাসিটাইল কোয়েটাই কিন্তু আলটিমেটলি টিসিএস সাইকেলে রান করে, করে যে এই যে 2 কার্বন কন্টেনিং অ্যাসিটাইল কোয়ে, এটা আসলে কার্বন ডাই অক্সাইড হিসেবে আমাদের এক্সপায়ার্ড এয়ারের সাথে বের হয়ে যায়। কিন্তু এই যে চলার পথে এই যে রিপিটেডলি, যেমন স্টেজ 2 তে, তারপর স্টেজ 3 তে এই যে ক্যাটাবলিজম হতে থাকে, এই সময় বেশ কিছু রিডিউসড কোএনজাইম তৈরি হয়। তো এই রিডিউসড কোএনজাইম গুলো আসলে কি, এরা আসলে কিন্তু এই মেইন এনার্জি গুলো কিন্তু ক্যাপচার করে। ওরা এই এনার্জি গুলো ক্যাপচার করে আলটিমেটলি ওরা কোথায় নিয়ে যায়, ওরা আলটিমেটলি নিয়ে চলে যায় হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। আমরা যে এতদিন ধরে পড়ে আসতেছি শুধু যে সাবস্ট্রেট লেভেলে এতটুকু এটিপি পাই, আর কোথায় যে পাই, রেসপিরেটরি চেইন লেভেলে। রেসপিরেটরি তার মানে ম্যাক্সিমাম আমার এনার্জি প্রোডাকশনটা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা রেসপিরেটরি। তোমাদের কাছে কোশ্চেন, এটার নাম এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের আরেকটা নাম হচ্ছে রেসপিরেটরি চেইন। লাস্ট ক্লাসটা মিস করেছে, দেখেন। হ্যাঁ, দেখার উপায় থাকবে না কেন? লাস্ট ক্লাস কি তুমি টিসিএস সাইকেলের ক্লাসটা দেখো নাই? টিসিএস সাইকেলের ক্লাস মিস করেছো? টিসিএস সাইকেলের ক্লাস তো দেওয়া আছে তো মনে হয়। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আজকে আর ওয়ালাইকুম আসসালাম বেশি না বলি, কারণ এগুলো করতে গেলে অনেক টাইম ওয়েস্ট হবে। তো তাহলে আমাদের এই লাস্ট স্টেজে আমরা জানি যে এই সিট্রিক অ্যাসিড সাইকেল বা টিসিএস সাইকেল বা ক্রেভ সাইকেল, এটা এবং এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই দুটো আসলে খুব পাশাপাশি। একটু পরে তোমাদেরকে যখন দেখাবো তখন বুঝতে পারবা। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলে নেই, সেটা হচ্ছে যে দু একজন আমাকে দেখলাম নক করছে যে ওরা কি দিয়েছে যে এটা ম্যাডামের শেষ ক্লাস, কেন শেষ ক্লাস হবে? এটা ঠিক শেষ ক্লাস না। আমি বলেছি যে এই এটা হচ্ছে যে তোমার মেটাবলিজমের উপরে যেটা যে ক্লাসগুলো নিচ্ছিলাম, সেই মেটাবলিজমের উপরে এটা আমার শেষ ক্লাস। যদি তোমাদের কোনো স্পেসিফিক মানে কোনো চাহিদা থাকে যে ম্যাডাম এইটার উপরে একটু ক্লাস নিলে ভালো হয়, তাহলে তোমরা আমাকে জানালে। তো আমাদের তো এই গ্রুপে তোমরা আছোই, ওই যে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, বা ইফাত বা আমাদের জ্যোতি বা প্রীতম, এদেরকে যদি জানাও তাহলেও হবে। তখন আমরা সেই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। এটা মেটাবলিজম শেষ করে আসলে আমাদের যেটা হয়েছিল প্রথমে যখন লকডাউন শুরু হলো, মানে একটু তোমাদের সাথে আলোচনা করে, নাহলে তোমরা বুঝবা না যে কার পরিপ্রেক্ষিতে ক্লাসটা নেওয়া শুরু হলো। লকডাউন শুরু হওয়ার পরে তো আমি বলেছিলাম যে যদিও আমাকে রিকোয়েস্ট করেছিল যে ম্যাডাম আপনি একটা দুটো ক্লাস নিন, স্টুডেন্টরা বসে আছে, জাস্ট ওদেরকে একটু স্টিমুলেট করার জন্য। তো ওইটা যখন স্টার্ট করলাম তখন অনেকেই দেখলাম যে আমি শুধু আমার মানে মেইন অবজেক্টিভ ছিল, আমার টার্গেট
স্টুডেন্ট ছিল হচ্ছে যে যারা ফার্স্ট প্রপ এক্সামিনি তারা। তো তখন আমি দেখলাম যে আমার ফার্স্ট প্রপ এক্সামিনির চেয়েও ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা অনেক এসে এখানে জয়েন করেছে। তো ওরা বিভিন্ন সময় আমাকে রিকোয়েস্ট করলো যে ম্যাডাম ক্লাসগুলো কন্টিনিউ করেন। তো তারই পরিপ্রেক্ষিতে আসলে অনেকগুলো ক্লাস নেওয়া। তখন আমাদের মেডিকেল কলেজে অফিসিয়ালি এই অনলাইন ক্লাস স্টার্ট হয়েছিল না, যদিও আমাদের এমইউসি 5 তোমরা জানো যে আমরা বেশ আগে থেকেই কিন্তু অনলাইন ক্লাস স্টার্ট করে দিয়েছিলাম। যদিও অন্যান্য হয়তো বা বেসরকারি মেডিকেল কলেজগুলো অনলাইন ক্লাস শুরু করে দিয়েছিল, কিন্তু আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজ মনে হয় আমরাই পায়োনিয়ার, আমরাই ফার্স্ট মানে শুরু করে দিয়েছিলাম কোনো গভর্নমেন্টের ইনস্ট্রাকশন ছাড়াই। তোমরা জানো যে আমরা কিন্তু সেই আমাদের কার্ড মানে কি আমাদের ওই যে ফুড নিউট্রিশন ভিটামিন মিনারেলস ওই কার্ডটা থেকে কিন্তু আমরা জুমে তোমাদের ক্লাস নেওয়া শুরু করেছিলাম। তারপরে তো এসে আমরা এই এখানে ক্লাস নেওয়া শুরু করলাম। এখন আমাদের যেটা একটা অফিসিয়ালি এটা চলে এসেছে যে আমাদের কলেজে ক্লাস নিতে হবে, এবং তোমরা অনেকেই হয়তো জানো যে অফিসিয়ালি সেই ক্লাস সাইফুর রহমানও ভালো আছো না, তো অফিসিয়ালি সেই ক্লাস গুলো নিতে হলে তো আমাদের নিজস্ব একটা প্ল্যাটফর্ম অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, সেখানে আমাদেরকে এখন আমরা যারা মুগদা মেডিকেল কলেজের টিচার আছে আমাদের তাদের নিতে হবে। তো এর ফাঁকে ফাঁকে যদি আমি একটা দুটো করে পারি, তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে যে ম্যাডাম, কিন্তু অফিসিয়ালি আজকে হলো এখানে মানে নিয়ে মোটামুটি আমি এটা শেষ করে দিব। তারপরে যদি তোমাদের নিয়ে বেস্ট আচ্ছা কি আমার ক্লাস কোথায় কিভাবে আমরা চেষ্টা করব, আমি প্রীতম যেহেতু আছে তারপরে ইফাত আছে ওদেরকে বলবো যে আমাদের মুগদা মেডিকেল কলেজে যে ক্লাসগুলো হবে তোমরা দরকার হলে ইয়ে করে রেখো, ওটা তো ভিডিও থাকবেই, এটা পরে এখানে দিয়ে দিও, এখানে আপলোড করে দিও, তাহলে ওরা দেখতে পাবে। তো তাহলে চলো আমরা স্টার্ট করে দিই। আমাদের আজকের মেইন ডিসকাশন হচ্ছে যাওয়ার আগে একটা জিনিস তোমরা খেয়াল করো যে আমরা এই যে ফুড নিউট্রিশন ভিটামিন মিনারেলস তো তোমরা পড়ে এসছো, ওখানে দেখেছো না যে আমরা বলে থাকি যে এনার্জি কন্টেইনিং ফুড বা এনার্জি ইল্ডিং ফুড। এনার্জি ইল্ডিং ফুডের ভিতরে কিন্তু তিনটাই আসে, একটা হচ্ছে মেইন তো আসে হচ্ছে কার্বোহাইড্রেট, তারপরে আসে হচ্ছে লিপিড, তারপরে আসে প্রোটিন। তো আমরা এই তিনটা ফুড থেকে কিন্তু আসলে এনার্জিটা পাই, তাই তো? তাহলে এই এনার্জি পেতে গেলে আমাকে কি করতে হয়, ওই যে সেই জন্য আমরা ডাইজেশন করি, ডাইজেশন করে একদম স্মলার পার্টিকেলে কনভার্ট করে এটাকে আমরা অ্যাবজর্বেবল ইউনিটে কনভার্ট করি। তার মানে আমি কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ বানাই, তারপরে আমার লিপিড থেকে ফ্যাটি অ্যাসিড বানাই, প্রোটিন ডাইজেশন করে অ্যামাইনো অ্যাসিড বানাই। এটা বানালাম, বানানোর পরে আমি আমার সেলের ভিতরে নিয়ে আসলাম, সেলের ভিতরে নিয়ে এসে যে আমার সেলুলার মেটাবলিজম শুরু হয়, তখন তোমরা জানো যে এখান থেকে আমার এই যে এগুলো হচ্ছে সাবস্ট্রেট, যে এই বায়োকেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করলো, এইগুলো মনে করো গ্লুকোজ ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড পার্টিসিপেট করলো, এ হচ্ছে সাবস্ট্রেট। এ যখন অক্সিডাইজড হয় তখন কাউকে না তোমরা তো অক্সিডেশন রিডাকশন মানেটা নিশ্চয়ই বোঝো, তাই না? অক্সিডেশন মানে কি? অক্সিডেশন মানে হচ্ছে অ্যাডিশন অফ অক্সিজেন অর রিমুভাল অফ হাইড্রোজেন অর ইলেকট্রন। হাইড্রোজেন অথবা ইলেকট্রন যদি রিমুভ করে দেই সেটাও অক্সিডেশন, অথবা যদি ওর সাথে অ্যাডিশন অফ অক্সিজেন করে দেই সেটাও অক্সিডেশন। তোমাদেরকে আজকে এই দুটো এক্সাম্পল দেখাবো, দেখবা যে এই অক্সিডেটিভ ফসফোরিলেশন এখানে কিভাবে আসলে অক্সিজেন অ্যাড হয়ে এখানে অক্সিডেশন হবে, আর এই যে সমস্ত জায়গায় যে অক্সিডেশন গুলো এগুলো কিন্তু অক্সিডেশন। বাট এইখানের অক্সিডেশন গুলো ছিল কি ধরনের, এখানে অক্সিডেশন হচ্ছে রিমুভাল অফ হাইড্রোজেন অর রিমুভাল অফ ইলেকট্রন। তার মানে যখন আমি আমার এই সাবস্ট্রেট থেকে হাইড্রোজেনকে রিমুভ করে দিলাম, তখন ওই হাইড্রোজেনকে কাউকে না কাউকে তো অ্যাকসেপ্ট করতে হবে, তাই তো? সেই অ্যাকসেপ্ট কারা করে? সেই অ্যাকসেপ্ট করার জন্যই কিন্তু আগায় আসে আমাদের এই যেগুলো হলো কো এনজাইম। এবং এই কো এনজাইম আসলে কারা? এই কো এনজাইম গুলো আর কেউই না, এরা মোস্ট অফ দা কো এনজাইম আর ভিটামিন বি কমপ্লেক্স। তোমাদেরকে আমরা ভাইভাতে একটা কোশ্চেন করি যে একটা কমন ফাংশন বলো, ভিটামিন বি কমপ্লেক্স গ্রুপের একটা কমন ফাংশন বলো যেটা ওরা করে। তখন তোমরা অনেকেই এটা বলতে পারো না। এই যে দেখো, এই যে এনএডি এফএডিএস কোথা থেকে আসলো? এই যে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড এটা কোথা থেকে আসলো? তারপরে ফ্লেভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড এগুলো কোথা থেকে আসলো? এইগুলোই তোমাদের কাছে কোশ্চেন রয়ে গেল। তোমরা এইগুলো
দেখবা যে এই যে নিকোটিনামাইড এটা কি আসলে নিকোটিনিক অ্যাসিড থেকে আসলো, এটা ভিটামিন। ফ্লেভিন, অ্যাডেনিন, ডাইনিউক্লিওটাইড, রিবোফ্লেভিন থেকে আসলো, এগুলো হচ্ছে ভিটামিন। এই ভিটামিন গুলো সব কি হিসেবে কাজ করে? সব কোএনজাইম হিসেবে কাজ করে। ওরা এইগুলোকে, হাইড্রোজেন গুলোকে অ্যাকসেপ্ট করে, হাইড্রোজেন গুলো অ্যাকসেপ্ট করে ওরা কি হয়ে যায়? ওরা রিডিউসড হয়ে যায়। তার মানে ওই সাবস্ট্রেটকে যখন ওরা অক্সিডাইজড করলো, সাবস্ট্রেট অক্সিডাইজড হয়ে গেল, বাট কোএনজাইম গুলো কি হয়ে গেল? রিডিউসড হয়ে গেল। রিডিউসড হয়ে গেল, এট দ্য সেম টাইম ওরা কিন্তু তখন এনার্জি রিস্ক হয়ে গেল। এখন এনার্জি রিস্ক যখন হয়ে গেল, সেই এনার্জি কোনো কোথাও না কোথাও যেহেতু এনার্জিটাকে রিলিজ করতে হবে, সেই এনার্জি রিলিজের জায়গাটাই কিন্তু কোথায়? সেটাই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, যেখানে যে এট দ্য সেম টাইম অক্সিডেশন হয় এবং ফসফোরাইলেশন হয়, যে জন্য কম্বাইন এটার নাম হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। কিভাবে এই জিনিসটা হয়? অক্সিডেশনের পাশে মানে সাইমালটেনিয়াসলি অক্সিডেশন অ্যাজ ওয়েল অ্যাজ ফসফোরাইলেশন, সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। যদি তুমি জাস্ট সিম্পল একটা গ্লুকোজের কথাই চিন্তা করো, দেখো গ্লুকোজ যখন গ্লাইকোলাইসিস থেকে গ্লাইকোলাইসিসের মাধ্যমে পাইরুভেট হলো, তখন আমরা জানি যে সাবস্ট্রেট লেভেলে খুব অল্প পরিমাণে এটিপি আমরা পাই, মাত্র 2 মলিকুল। হ্যাঁ, মাত্র 2 মলিকুল এটিপি আমরা পাই। আর বাকি সব আমরা এটিপি কোথা থেকে পাই? এই যে আমরা বলি যে এনএডিএস, দুইটা এনএডিএস আমি তৈরি করলাম, এই দুইটা এনএডিএস থেকে পাই। সেই এনএডিএস কে কোথায় যেতে হয়? এনএডিএস মানে এনএডি যখন ছিল এনএডি অবস্থায়, তখন সে কি ছিল? অক্সিডাইজড ফর্ম ছিল। যখন সে একটা হাইড্রোজেনকে অ্যাকসেপ্ট করলো, তখনই সে কি হয়ে গেল? রিডিউসড ফর্মে চলে গেল। তাহলে এই এনএডিএস মানে হচ্ছে রিডিউসড ফর্ম, এনএডি রিডিউসড ফর্ম। এরপরে দেখো টিসিএ সাইকেলে আসো, ওখানেও দেখবা যে এনএডিএস, এফএডিএস2 এগুলো তৈরি হবে। তো এইগুলো এর মানে কি? এরা সবাই আসলে রিডিউসড, এদের রিডিউসড ভার্সন। এনএডি অবস্থায় যখন ছিল তখন অক্সিডাইজড ফর্মে ছিল, তাহলে এই যে রিডিউসড হয়ে গেল, ওকে তো আবার রিঅক্সিডাইজড হতে হবে। রিঅক্সিডাইজড হবে, এট দ্য সেম টাইম সে তার এই যে ক্যাপচার্ড যে এনার্জিটুকু ছিল, সেই এনার্জিকে রিলিজ করে দিবে। সেই ঘটনাটাই ঘটে কোথায়? সেই ঘটনাটাই ঘটে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন by the way of oxidative phosphorylation. এখন আমরা এই বায়োলজিক্যাল অক্সিডেশনের কতগুলো প্রিন্সিপাল আছে, যেমন যে আমরা একটু আগেই দেখে আসলাম যে এই যে কমপ্লেক্স, প্রথমে তো তুমি যখন খাইছিলা তখন লার্জ কমপ্লেক্স মলিকুল ছিল, সেটাই কিন্তু ভেঙে প্রথমে বিল্ডিং ব্লক তৈরি হলো। সেই বিল্ডিং ব্লক থেকে কিন্তু সেকেন্ড স্টেজ অফ ক্যাটাবলিজমের কথা মনে করো, সেখানে আমরা অ্যাসিটাইল কোয়ে বানালাম, মানে 2 কার্বন কম্পাউন্ড কন্টেইনিং একটা মলিকুল বানাই ফেললাম। সেই 2 কার্বন কম্পাউন্ড কন্টেইনিং মলিকুল যখন স্টেজ 3 অফ ক্যাটাবলিজমে আসলো, তখন তোমরা গতদিন আমি তোমাদেরকে টিসিএস সাইকেল যখন পড়াইছি তখন দেখছো যে এই 2 কার্বন কন্টেইনিং মলিকুল অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটেটের সাথে কম্বাইন করলো, করে আলটিমেটলি কিন্তু এই দুইটা কার্বন কিন্তু কার্বন ডাই অক্সাইড হিসেবে বের হয়ে যায়। কিন্তু এই যে একটা করে টার্ন, একবার করে একটা সাইকেল ঘুরে, এই সময় অনেকগুলো রিডিউসিং মানে রিডিউসিং কোএনজাইম বা রিডিউসিং ইকুইভ্যালেন্ট তৈরি করে। সেইগুলো আলটিমেটলি কোথায় যায়? সেইগুলো আলটিমেটলি ইলেকট্রন ট্রান্সপোর্টের চেইনে যে সে যেহেতু রিডিউসড অবস্থায় ছিল, সে নিজে অক্সিডাইজড হলো, এট দ্য সেম টাইম কি করলো? আমাদের বডির জন্য যেটা আমাদের আমরা বলে থাকি এনার্জি কারেন্সি, সেই এটিপি তৈরি করলো। এটিপির পাশাপাশি ওয়াটার তৈরি করে, এটা আমি বলবো। এই যে আমরা যেমন পরের হচ্ছে যে পরের তোমাদের আমি কালকেই তো শুরু করব তোমাদের হলো এমইউসি 5 ব্যাচের বডি ফ্লুইড। তো ওই বডি ফ্লুইডের একটা ইস্যু দেখবা যে আমাদের এই যে ওয়াটার আমরা কোথা কোথা থেকে পাই? একটা তো আমি খাবারের মাধ্যমে পাচ্ছি, আমি বেভারেজ, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট আমার সোর্সেস অফ ওয়াটার, আমার বডি ওয়াটারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্সেসই কিন্তু এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যে তোমার মেটাবলিক ওয়াটার তৈরি হয়। এটা তার মানে যখন আমরা পানি নাও খাচ্ছি, আমার বডিতে মেটাবলিজম হয়েও কিন্তু কিছু ওয়াটার প্রডিউস হয়। এই জিনিসটা মনে রেখো, এটা ভুলো না। এখন আমার বায়োলজিক্যাল অক্সিডেশন একটু আগেই বলে দিলাম যে অক্সিডেশন কি কিভাবে হতে পারে, আইদার এডিশন অফ অক্সিজেন, রিমুভাল অফ ইলেকট্রন আর রিমুভাল অফ হাইড্রোজেন। কিন্তু আমার বায়োলজিক্যাল সিস্টেমের ভিতরে কোন অক্সিডেশনটা সবচেয়ে কমন? সবচেয়ে কমন হচ্ছে, তোমরা জানো, রিমুভাল অফ হাইড্রোজেন মানে ডিহাইড্রোজিনেশন। যেখানে যে দেখবা যে ডিহাইড্রোজিনেজ এনজাইম গুলো এসে কাজ করতেছে, ডিহাইড্রোজিনেশন হচ্ছে, তার মানে হচ্ছে আসলে ওই সাবস্টেন্সটা অক্সিডাইজড হচ্ছে। অক্সিডাইজড হলে তাহলে এই যে হাইড্রোজেন যে রিমুভ করে দিল, সেই হাইড্রোজেনটা তো কোন একটা ক্যারিয়ার লাগবে। সেই ক্যারিয়ার কি? সেই ক্যারিয়ার গুলোই হচ্ছে কোএনজাইম।
কোএনজাইম গুলো ওইটাকে ক্যারি করে নিজের ভিতরে নিয়ে নিল, নেওয়ার পরে সে কি হয়ে যায়, সে রিডিউসড ফর্মে চলে যায়। এখন দেখো যে আমরা জানি যে এটাই হচ্ছে এনার্জি রিচ মলিকুল, এরা তো মেটাবোলাইজড হয় অনেকগুলো সিরিজ অফ পাথওয়ের মাধ্যমে, তোমাদেরকে অলরেডি সেটা নিয়ে আমরা পড়ালেখা করেছি তাই না, বিভিন্ন ক্যাটাবলিক পাথওয়ে। মনে করে দেখো গ্লুকোজের জন্য কি ছিল, মেজর ক্যাটাবলিক পাথওয়ে ছিল গ্লাইকোলাইটিক পাথওয়ে, ওটা আমরা পড়ে ফেলেছি। ফ্যাটি অ্যাসিডের মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটাবলিক পাথওয়ে ছিল বেটা অক্সিডেশন, সেখানে যেও কিন্তু আমরা এনএডিএইচ তারপরে এফএডিএইচ2 এগুলো প্রডিউস করছি। এরপরে হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডের কথায় চলে আসো। আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিডের আসলে মেটাবলিক ফেট অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডকে আমরা দুই ভাগে ভাগ করেছি, কিছু গ্লুকোজেনিক, কিছু হচ্ছে কিটোজেনিক। যেগুলো গ্লুকোজেনিক সেগুলো আলটিমেটলি যে কি তৈরি করবে, পাইরুভেট তৈরি করবে, তো পাইরুভেটের ফেট যা ওর ফেটও তাই হবে। আর যারা ডিরেক্টলি অ্যাসিটাইল কোয়ে তৈরি করে ফেলে তারা তো ডিরেক্টলি টিসিএ সাইকেলে চলে গেল। তো টিসিএ সাইকেলে যেহেতু অনেকগুলো রিডিউসড কোএনজাইম তৈরি করবে। তো দেখো এই যে অক্সিডেশন যখন হয়, সে ইলেকট্রন ডোনেট করে, আমি অলরেডি বলে ফেলেছি। এই যে ইলেকট্রনটা ডোনেট করে, সেই ডোনেটেড ইলেকট্রন কারা ক্যাপচার করে? ক্যাপচার করে হচ্ছে যে এনএডি এবং এফএডি, এরা ক্যাপচার করে, এরা দেখো রিডিউসড হয়ে গেল। তাই এই যে রিডিউসড কোএনজাইম গুলো, এরা এরা মানে ওর, তোমরা তো জানো একটা হাইড্রোজেন মানে কি, একটা হাইড্রোজেন মানে হলো তার ভিতরে একটা ইলেকট্রন আছে, একটা প্রোটন আছে, তাই তো? এম আই কারেক্ট? আমি কি ঠিক বলতেছি না ভুল বলতেছি? এমইএমসি 5 বলো, কারণ এমইএমসি 5 এর হলো মাত্রই ইন্টারমিডিয়েট করে আসছো। একটা হাইড্রোজেনের ভিতরে দুইটা জিনিস থাকে না, একটা হাইড্রোজেনে কি থাকে, একটা ইলেকট্রন একটা প্রোটন, তাই তো? তার মানে কি, সে হাইড্রোজেন অ্যাকসেপ্ট করা মানে তো তার সাথে সে ইলেকট্রন এবং প্রোটন দুইটাই নিল, তাই তো? তার ভিতরে ইলেকট্রনও তো আছে। এইগুলো প্রত্যেক এক একটা হাইড্রোজেন থেকে আসলে পেয়ার পেয়ার করে দুটা দুটা করে ইলেকট্রন সে ডোনেট করতে থাকে। এই ইলেকট্রন গুলো হচ্ছে কি ডোনেট যখন করে, একটু পরেই তোমাদেরকে দেখাবো, ওই জন্য বলা হয় ট্রান্সপোর্ট চেনের মতো বসানো থাকে পরপর পরপর, কমপ্লেক্স 1 2 3 কোএনজাইম কিউব এরকম পরপর 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 যেতে যেতে একটা লেভেলে যে কি হয়ে যায়, একটা লেভেলে যে এই ইলেকট্রন তার সাথে লাগে, অক্সিজেনের সাথে লাগে, অক্সিজেনের সাথে, হ্যাঁ ইয়েস ম্যাম রাইট, আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। লেগে তখন কি হয়ে যায়, ওটা অক্সিডেশন হয়ে যায়। আর এট দ্য সেম টাইম আমি তোমাদেরকে একটু পরে ছবিতে দেখাবো যে ফসফোরাইলেশন হয়ে কিভাবে এটিপি তৈরি হয়। এই সবগুলো মিলে কালেকটিভলি এই জিনিসটাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন তো তোমরা বুঝতেই পারতো, তো এটাই কিন্তু একটা ফাইনাল কমন পাথওয়ে। কারণ দেখো তুমি যেখান থেকেই এনে মানে যে ক্যাটাবলিক পাথওয়েতেই যাও না কেন, সেই ক্যাটাবলিক পাথওয়েতে যে তুমি যদি সেখানে এনএডিএইচ অথবা এফএডিএইচ এইটা প্রডিউস করো, সেইটাকে তোমার ফাইনাল অক্সিডাইজড করে এটিপি প্রোডাকশন করতে হলে অবশ্যই তোমাকে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের হেল্প নিতে হবে। আচ্ছা, একটা স্টুডেন্ট আমাকে ওইদিন বলেছিল যে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, এটার সাথে আনসারটা দিয়ে ফেলি যে অ্যানারোবিক কেন, কতগুলো আমরা বলেছিলাম যে আরবিসি তে তো অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হতেই পারে না, বিকজ আরবিসি তে মাইটোকন্ড্রিয়া নেই। একটু পরেই তোমরা যে দেখবা যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা বসানোই থাকে হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে। তাহলে যে অর্গানে অথবা যে সেলে কোনো মাইটোকন্ড্রিয়াই নাই, সেখানে তো কখনোই হতে পারবে না। আরেকটা জিনিস, একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমার এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চালাতে গেলে অক্সিজেন লাগে। তোমাদেরকে আমি একটু আগে কোশ্চেনটা রেখেছিলাম যে কেন এটাকে আমরা রেসপিরেটরি চেইন বলি। একজন কেউ আনসার দাও, কেন এটার নাম রেসপিরেটরি চেইন? আমি, তোমরা একজন কেউ আনসার দাও, এটার উত্তর আমি, তোমরা না পারলে পরে দিয়ে দেবো, বাট আগে তোমরা ট্রাই করো। আমার কাছে মনে হয় যে এমইএমসি 5 তোমরা অলরেডি পড়েছো, এটার নাম ইলেকট্রন ট্রান্সপোর্টের চেইনের পাশাপাশি এটার নাম হচ্ছে রেসপিরেটরি চেইন। হোয়াই উই কল ইট রেসপিরেটরি চেইন? তাহলে এখান থেকে ওরা কি করে, সব ইলেকট্রন গুলো আসলে রিসিভ করে করে তো সবাই ও যে রিডিউসড হয়ে যায়, এইগুলোকে পরে এই সিরিজ অফ ইলেকট্রন ট্রান্সপোর্টারের ভিতর দিয়ে দিয়ে দেখবা যে একটার পর একটা এরকম করে পাস করতে থাকবে। একবার অক্সিডেশন রিডাকশন হবে, হয়ে ফাইনালি যে মলিকুলার অক্সিজেনের সাথে মিলে ওয়াটার এবং এটিপি প্রোডাকশন করবে। আচ্ছা ভালো কথা, এমইএমসি 4 তো আসো, এমইএমসি 4 এটার উত্তর দাও। এটাকে কেন অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলা হয় বলো তো? কেন অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলা হয়? এখন কোন জায়গায় উত্তর দিতে থাকবা, এমইএমসি 4 উত্তর দিতে থাকবা, আমি চেক করব তোমরা উত্তর দিলা কিনা, আমি দেখবো। এমইএমসি 5 এর তো এটা পড়া হয়ে গেছে, পারার কথা।
আচ্ছা, এখন দেখো আমাদের এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ভিতর দিয়ে তো ইলেকট্রনটা এরকম ট্রান্সপোর্টেড হতে হতে যে ফাইনাল স্টেজে যে অক্সিডেশন অ্যাজ দ্য সেম টাইম ফসফোরাইলেশন, দুটো একসাথে হয়, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। কোন জায়গাটায় হয়, কাজটা কোথায় হয়? এই যে মনে করো একটা সেল, এই সেলের ভিতরে তো আমরা কি জানি অনেক কিছু আছে, নিউক্লিয়াস আছে, এই যে এখানে কি আছে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। দেখো এই মাইটোকন্ড্রিয়াকে আমরা একটা বড় করে দেখালাম, তাহলে এই মাইটোকন্ড্রিয়ার এইটা কি, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আউটার। আচ্ছা আমি একটুখানি এটা দিয়ে দিই, এটা দেখতে দেখা যাবে আদৌ, আমি ঠিক জানি না। তোমরা এটা কি দেখলে দেখা যাচ্ছে জানি না। আচ্ছা দেখো একটা আউটার মেমব্রেন, তোমরা তো জানোই মাইটোকন্ড্রিয়ার কি থাকে, একটা আউটার মেমব্রেন থাকে, একটা ইনার মেমব্রেন থাকে, তাই না? এই যে দেখো এটা হচ্ছে আউটার মেমব্রেন, এটা হচ্ছে ইনার মেমব্রেন। তাহলে মাঝে যে অংশটা মাইটোকন্ড্রিয়ার যে মেমব্রেনটা আর বায়োলজিক্যাল মেমব্রেন সেম, কিন্তু এখানে লিপিড বাইলেয়ার থাকে, তোমরা জানো লিপিড বাইলেয়ার থাকে। তাহলে এটা হচ্ছে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, এটা ইনার মাইটোকন্ড্রিয়া। তার মাঝে যে স্পেসটা, এটাকে আমরা কি বলে থাকি, কি দিয়েছো তুমি? ফসফোরাইলেশন ইজ দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। ফসফোরাইলেশন না, কিন্তু তুমি কমপ্লিট করো নাই। হোয়াই ডু উই কল ইট অক্সিডেটিভ ফসফোরাইলেশন? কেন একসাথে আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলি? ফসফোরাইলেশন ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। ফসফোরাইলেশন ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন না, বোধহয় ঠিক না। আমি একটু পরে তোমাকে দেখাই দেব আসলে কেন এটাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলা হয়। আচ্ছা দেখো, সেটা হলো আমরা জানি যে তাহলে এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে এই যে দেখো কতগুলো কমপ্লেক্স এভাবে বসানো আছে, এনএডি, এফএমএন, কোএনজাইম কিউ, বি, সি, এ3, তারপরে লাস্টে যে হচ্ছে যে এটিপি সিনথেস, এই জিনিসগুলো যে বসানো আছে এটি ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। এই জিনিসটা মাথার ভিতরে নিয়ে যাও, কারণ একটু পরে যে আমি আর তোমাদেরকে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন দেখাবো না, তখন শুধু এই রেসপিরেটরি চেনের এই কম্পোনেন্ট গুলো দেখতে পাবা, তোমরা এই কমপ্লেক্স গুলো দেখতে পাবা। এখন দেখো যে মাঝের যে অংশটা, এটাকে আমরা কি বলে থাকি? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। এই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে কিন্তু আমাদের বডির দুটো ইম্পর্টেন্ট হচ্ছে যে মেটাবলিক পাথওয়ে হয়। কি কি বলো তো? দুইটা ইম্পর্টেন্ট মেটাবলিক পাথওয়ে that occurs within this mitochondrial matrix. এখানে আমি অলরেডি বলে দিয়েছি, একটা হচ্ছে টিসিএ সাইকেল, কতদিন পড়লা না টিসিএ সাইকেল এখানে হয়। আর একটা হচ্ছে যে বেটা অক্সিডেশন, তাই তো? বেটা অক্সিডেশন এবং টিসিএ সাইকেল, এই দুইটা ATP is dependent on the oxidative reaction. ফসফোরিলেশন এডিপি টু এটিপি ইজ ডিপেন্ডেন্ট না, দুটো জিনিস কিন্তু সাইমালটেনিয়াসলি হয়, সেই জন্য এটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরিলেশন। অক্সিডেশন এবং ফসফোরিলেশন সাইমালটেনিয়াসলি একই সাথে হয়। ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর, হ্যাঁ ইয়েস, অক্সিজেন ইজ দ্য ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর ইন দ্য ইটিসি, ইটস ওকে। কিন্তু কি হয়, অক্সিজেন ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ওয়াটার হয়ে যায়, বাট এট দ্য সেম টাইম ওই যে আমার প্রোটন গুলো, যে প্রোটন যখন ইন্টারে যে এখান থেকে আর কি ইন্টারমেমব্রেন স্পেস থেকে যখন এটা মানে খুব একটা পাওয়ার দিয়ে ড্রাইভ করে ভিতরে চলে আসে, তখন যে একটা এনার্জি জেনারেট হয়, সেই এনার্জি দিয়ে কিন্তু আমার এডিপি থেকে এটিপি বানায় ফেলি। মানে অক্সিডেশন অ্যাজ ওয়েল অ্যাজ ফসফোরাইলেশন এট দ্য সেম টাইম হয়, যেটা এটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আচ্ছা, আর আমরা তো এটা জানি যে ফ্যাটি মানে এই যে এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা কিন্তু ইম্পারমিয়েবল, বেশিরভাগ জিনিসের জন্য ইম্পারমিয়েবল। তো আমি বললাম যে দুইটা পাথওয়ে আমার হয় হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, তার ভিতরে একটা হচ্ছে টিসিএ সাইকেল। টিসিএ সাইকেলের আমার এখানে লাগে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, কিন্তু পাইরুভেট তো হলো পাইরুভেট কে আগে নিয়ে যেতে হবে, তো তোমার এই পাইরুভেটকে এই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের ভিতরে নিয়ে যেতে হবে, কারণ পাইরুভেট থেকে যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় সেটা কিন্তু এই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের ভিতরে হয়। মানে তোমরা জানো যে গ্লাইকোলাইসিসের পাইরুভেট স্টেজ পর্যন্ত হয় হচ্ছে সাইটোপ্লাজমে, কিন্তু পাইরুভেট থেকে যদি তুমি অ্যাসিটাইল কোয়ে বানাতে চাও তাহলে তোমাকে ওটাকে নিয়ে যেতে হবে হচ্ছে এই উইদিন দা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। তো আর এটা তো আমরা জানি যে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন এখানে হয়, সেই জন্য আমাদের যে কার্নিটিন শাটল স্পেশাল টাইপের একটা শাটল ট্রেনের মাধ্যমে ওকে ঢুকাই দিতে হয়। আর এই পাইরুভেটটাও তো ইম্পারমিয়েবল, তো কিভাবে যাবে? ওর জন্য একটা স্পেশাল ট্রান্সপোর্টার থাকে, সেটার মাধ্যমে এখানে চলে যায়।
এখন চলে আসো এই জিনিসটা, আমি ওই যে বললাম যে এর আগে তোমরা দেখে আসলা, তাহলে এখন দেখো এই বাসে আমি কিন্তু এখন সংক্ষেপে দেখাবো। এখন শুধু এইটা হলো ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে দেখো এগুলো সব ইলেকট্রন ট্রান্সপোর্টার, বিভিন্ন কমপ্লেক্স গুলো এভাবে বসে বসে আছে। আর এর লাস্টের এইটা হচ্ছে আমার এটিপি সিনথেস। তো এখানে তোমাদেরকে আমি পরে দেখাবো কমপ্লেক্স 1 2 3 4, কিন্তু তার মাঝেও আবার কিছু কিছু জিনিস থাকে, যেমন কোএনজাইম কিউ, তারপরে সাইটোক্রোম সি, এগুলো ইন বিটুইন, এদের মাঝে মাঝে এরকম বসানো থাকে। এই যে পাশাপাশি জিনিসগুলো বসায় দেখো অনেকটা চেইনের মতো হয়েছে না, একটা চেনের মতো হয়েছে, তাই না? একটা পুঁতির মালা চেনের মতো হয়েছে। প্লাস হচ্ছে যে এটা কি ক্যারি করে, আসলে ক্যারি করে হচ্ছে ইলেকট্রন, ক্যারি করে বা ট্রান্সপোর্ট করে। আসলে একটা থেকে দেখবা যে একটা থেকে আরেকটা এরকম যাবে, একটা অক্সিডেশন হবে আর একটা রিডিউস হবে, একটা অক্সিডেশন হবে আর একটা রিডিউস হবে, এবং পরে ফাইনাল, তুমি প্রীতম একটু আগে যে কথা বললা, ফাইনাল দেখবা কমপ্লেক্স 4 এ যে ফাইনাল অ্যাকসেপ্টর হিসেবে, ইলেকট্রনকে ফাইনাল অ্যাকসেপ্টর হিসেবে কাজ করবে হচ্ছে অক্সিজেন। অক্সিজেন যখন ওটা অ্যাকসেপ্ট করে ফেলবে, করে ওটাকে আলটিমেটলি ওয়াটার বানায় ফেলবে। কিন্তু এই সময় ওরা কি করবে, এই যে হাইড্রোজেন গুলো, এই যে তুমি NADH মানে ওটার ভিতরে কি আছে, হাইড্রোজেন আছে। আর এক একটা হাইড্রোজেন মানে কি, ওটার ভিতরে একটা প্রোটন আছে আর একটা ইলেকট্রন আছে। তো তুমি তো ইলেকট্রন গুলোকে এখান দিয়ে ট্রান্সপোর্ট করাচ্ছ, ওই প্রোটন গুলোর কি দশা হবে? ওই প্রোটন গুলোকেও আমার এই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স থেকে পাম্প করে করে আমি কি করব, ইন্টারমেমব্রেন স্পেসে পাঠাই দেবো। দিলে ওখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি হবে। সেই গ্রেডিয়েন্টের কারণে কিন্তু পরে দেখবা এই যে এটিপি সিনথেস যেটা আছে, এইখান দিয়ে এই হাইড্রোজেন গুলো মানে ইলেকট্রোকেমিক্যাল একটা গ্রেডিয়েন্ট তৈরি হবে। আলটিমেটলি যে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন ইন্টারমেমব্রেন স্পেসে অনেক বেড়ে যাবে, এখানে কম থাকবে। তখন স্বাভাবিকভাবে যদি কোথাও বেশি জিনিস থাকে, কম থাকে, ও ওখান থেকে এক জায়গায় যেখানে কম আছে, আমরা সবসময় তো জানি তাই না, যেখানে কনসেন্ট্রেশন কম, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হলে মানে that solute will try to go from higher concentration to lower concentration। এই যে হায়ার কনসেন্ট্রেশন লোয়ার কনসেন্ট্রেশনে যখন যাবে, তখন দেখবা যে একটা এনার্জি জেনারেট হবে। সেই এনার্জিকে কাজে লাগাই কিন্তু এটিপিটা সিনথেসিস হবে। এডিপিটা ফসফোরাইলেটেড হয়ে এটিপিতে কনভার্ট হবে। তাহলে একই টাইমে অক্সিডেশনও হচ্ছে, আবার ফসফোরাইলেশনও হচ্ছে। এই যে সেম টাইম কাপলিং হচ্ছে দুইটা জিনিস, সেই জন্যই এটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। চলো এখন আমরা এই ভিডিওটা একটু দেখো, এটা দিয়ে দেখে, এটা জাস্ট একটু দেখো, এরপরে আমরা মূল জিনিসগুলো নিয়ে কথা বলবো। আমি শুধু NADH দিয়ে দেখাবো, বাট FADH2 একই ঘটনা ঘটবে। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে NADH যেটা আসতেছে, এটা আসলে কি? এটা কিন্তু NADH আর কিছুই না, এ হচ্ছে হাইড্রোজেন ক্যারি করে নিয়ে আসতেছে, তাই না? রিডিউসড, এটা হচ্ছে রিডিউসড কোএনজাইম। তো এই একটা হাইড্রোজেন মানে আমরা জানি একটা ইলেকট্রন আছে, একটা প্রোটন আছে, তাই তো? এখন এই হাইড্রোজেন এখানে কি করলো, এই হাইড্রোজেন ক্যারি করে নিয়ে আসলো। এই ইলেকট্রন যখন যাবে, তখন ওই যে ইলেকট্রিক বাল্ব যেরকম জ্বলে, একটু আগে খেয়াল করছো কিনা, এরকম জ্বলবে, জ্বলে ফাইনালি যে তুমি যেটা বলেছিলে প্রীতম, অক্সিজেন ওটাকে ইয়ে করে নিবে, অ্যাকসেপ্ট করে নিবে। তো এবার দেখো, এই যে দেখো, যখন ইলেকট্রন গুলোকে ছেড়ে ছেড়ে দিচ্ছে, একটা একটা করে প্রোটন কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে। এখানে অবশ্য যেভাবে দেখা যাচ্ছে এইভাবে কিন্তু জিনিসটা যায় না, ওটা আমি পরে এক্সপ্লেন করতেছি, এখানে জাস্ট সংক্ষেপ। কিন্তু দেখো NADH ও যখন দিয়ে দিল, তখন কিন্তু সে নিজে NAD হয়ে যাচ্ছে। তার মানে কি, সে কিন্তু আবার অক্সিডাইজড হয়ে গেল। আর এই যে ইলেকট্রনটা দিয়ে দিল, এই ইলেকট্রন এই কমপ্লেক্স 1 2 3 4 এরকম করতে করতে ফাইনালি দেখো 4 এ যাওয়ার পরে, আর এই যে প্রোটন গুলোকে পাম্প করে করে এই কোথায় পাঠিয়ে দিবে, এই যে ইন্টারমেমব্রেন স্পেস, মানে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, ইনার মাইটোকন্ড্রিয়াল, মাঝে দেখো এই যে হাইড্রোজেন, অলরেডি হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বেড়ে গেছে। এটা কমপ্লেক্স 4 যেখানে আসার পরে ইলেকট্রন মানেই তো আমি জানি যে ইলেকট্রন মানে কি, ইলেকট্রন ও সবসময় একটা হাইড্রোজেনের সাথে মিলতে চাইবে। তাহলে দুইটা করে ইলেকট্রন, দুইটা করে হাইড্রোজেন মিলে কি হলো, দুইটা ইলেকট্রন দুইটা হাইড্রোজেন মিলে কি হলো, H2 হলো। আর একটা করে ওয়াটার মিলে H2O, একটা করে ওয়াটার হবে। এবার এই রাইট সাইডে দেখো, এই যে বলেছিলাম যে গ্রেডিয়েন্ট যেটা তৈরি হবে, সেটার জন্য এটা যখন এখানে চলে আসবে, তখন এই যে এডিপি যে ফসফোরাইলেটেড হয়ে হয়ে এটিপি তৈরি হয়ে যাবে। তোমরা এটা কি দেখতে পাচ্ছ, বুঝতে পারতেছো কিনা? ক্রিয়েটেড ইন দা প্রসেস, ইয়েস। তো এটাই হলো মূল ঘটনা। তো এখন আস্তে আস্তে চলো আমরা চলে যাই, তারপরে
পরের স্টেপে চলে যাই। তো আমরা যদি স্যালিন ফিগারের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের স্যালিন ফিগার সম্পর্কে তোমাদের যেহেতু পরীক্ষাতে অনেক সময় আসে, তাহলে তোমরা একটু জেনে নাও যে এটা আমরা তাহলে তো আমরা অলরেডি দেখেছি যেখানে সাবস্ট্রেট কি। সাবস্ট্রেট আমরা জানি যে ওই যে রিডিউসড কোএনজাইম NAD2H, FAD2H, এরাই হচ্ছে যে এখানে রিডিউসড কোএনজাইম হিসেবে এখানে সাবস্ট্রেট হিসেবে আসবে। আলটিমেটলি প্রোডাক্ট তোমরা অলরেডি দেখে ফেলেছো যে ওয়াটার এবং এটিপি এই দুটাই হচ্ছে প্রোডাক্ট। এখানে হলো কোথায় সমস্ত মাইটোকন্ড্রিয়া, মানে মাইটোকন্ড্রিয়া থাকতে হবে। মাইটোকন্ড্রিয়া না থাকলে সেই সমস্ত ছেলে এটা হতে পারবে না। তোমরা দেখলা যে এটা বসানোই থাকে হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে। কাজেই তোমাদেরকে যখন আমরা বলি, জিজ্ঞাসা করি যে why anaerobic glycolysis occur within the RBC, তোমরা অনেক সময় বলতে পারো না। এই জিনিসটা খুব খারাপ লাগে যে তোমরা এই বেসিক জিনিসটা কেন জানবা না, যে আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা বসানো আছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে, তার মানে আমি যদি এটাকে ফার্দার অক্সিডাইজ করতে যাই আমি তো আর পারবো না। মানে এই যে আমার NADH তৈরি হলো, এই NADH কে আমি আবার NAD তে কনভার্ট করবো, সেটা তুমি করতে পারতেছি না ডিউ টু ল্যাক অফ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া নাই, তাহলে করতে পারবো না। সেই জন্য আমার এখানে অবশ্যই অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে কেন যদি কোনো একটা অর্গানে অক্সিজেন সাপ্লাই যদি পোর থাকে তাহলে কেন আমার অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে? একটু আগে তোমরা দেখলা যে ফাইনাল স্টেজে আমার অক্সিজেন লাগবে। অক্সিজেন ছাড়া কিন্তু আমি অক্সিডেটিভ ফসফোরাইলেশন এই কাজটা চালাতে পারবো না। তার মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মেইন যে হচ্ছে যে তোমার রিয়াকশন, সেই রিয়াকশনটা তো হতে পারবে না উইদাউট অক্সিজেন। এই জন্য যে সমস্ত অর্গানে অক্সিজেন সাপ্লাই কম সেখানে হলো তোমার এটা হবে না। ওকে, কারণ গতদিন আমাকে একটা ছেলে প্রশ্ন করেছিল যে ম্যাডাম রেনাল মেডুলাতে কেন অ্যানারোবিক গ্লাইকোলাইসিস? শুধু রেনাল মেডুলা না, তুমি দেখো যে যে সমস্ত আমাদের বডির যেমন লেন্স, তারপরে আরো আরো কয়েকটা অর্গান আছে তোমরা জানো, এগুলোতে হলো যে তোমার ইয়ে কম, মানে অক্সিজেন সাপ্লাই পুয়ার সাপ্লাই। ইভেন ডিউরিং এক্সারসাইজের সময় তো আমার অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়। কেন হয়? কারণ ওই সময় আমার অক্সিজেন সাপ্লাই কম থাকে, মানে রিলেটিভ অক্সিজেন ডেফিসিয়েন্সি তৈরি হয়। তুমি অক্সিজেন পাচ্ছ বাট ওই সময় তোমার অক্সিজেন ডিমান্ড অনেক বেড়ে গেছে। এক্সারসাইজের সময় হাঁপাতে থাকি না, হা করে মানে আমরা নিঃশ্বাস নিতে থাকি, তার মানে কি আমার ওই সময় ডিমান্ড অনেক বেড়ে গেছে, আমার অক্সিজেন ডিমান্ড বেড়ে গেছে। তো আমার তো ওই সময় অক্সিজেন সাপ্লাই দিয়ে পাচ্ছে না, তাহলে তো আমি অক্সিডেটিভ ফসফোরাইলেশন এই অ্যাক্টিভিটিসটা করাইতেই পারবো না, এই রিয়াকশনই করাইতে পারবো না। তাহলে এই রিয়াকশন যদি আমি না করাইতে পারি তাহলে তো তখন আমার অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের দিকেই যেতে হবে। বিকজ আমার টিস্যুকে বা আমার সেলকে তো কিছু হইলেও, অল্প স্বল্প হইলেও তো এনার্জি সাপ্লাই দিতে হবে নাকি, এটিপি তো দিতে হবে, কারণ আমরা জানি এটিপি ইজ দা এনার্জি কারেন্সি অফ সেল। তো এই হলো অবস্থা। এখন তোমরা এটা জানি যে ক্যাটাবলিক, এইটা আমরা এই যে সাইটোক্রোম অক্সিডেজ এটিপি সিনথেজ, এটাই হচ্ছে রেট লিমিটিং এনজাইম। আমি পরে একটু পরে আসতেছি। এখন এটিপি প্রোডাকশন আমি তোমাদেরকে আজকে এই জিনিসটা আমি এর আগে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা তিনটাও লিখতে পারো, মানে 3 এটিপি পার NADH আর 2 এটিপি পার FADH। এটা আমরা জানি যে এটা ইয়েতে গেলে রেসপিরেটরি চেনে বা এই ইলেকট্রন ট্রান্সপোর্টে যাওয়ার পরে এরকম হচ্ছে যে প্রডিউস করে, এটিপি কয়টা প্রডিউস করে। তো আবার আমি তোমাদেরকে বলেছিলাম যে এইটা হলো একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা যে 2.5, মানে পার NADH থেকে আমি 2.5 এটিপি পাবো আর পার FADH থেকে আমি 1.5 এটিপি পাবো। এই দুইটাই ঠিক আছে, তোমাদের আন্ডারগ্রেড লেভেলে দুইটাই ঠিক আছে। তবে যারা পোস্ট গ্রাড তাদের জন্য আবার এই 3 আর এই 2 এটা ঠিক নাই, ওদেরকে ওই মূলটা জানতে হবে। তো এখন তোমাদের আন্ডার গ্রেডের জন্য, বিশেষ করে তোমরা যেহেতু মোজাম্মেল স্যারের বইটা ফলো করো, ওখানে যেহেতু স্যার এরকম 3 এটিপি পার এটা লিখে দিয়েছে, ওই জন্য আমি এটাকে ইয়ে করতে বলবো, বিকজ এটাতে একটু ক্যালকুলেশন করাটা আমার কাছে ইজি, ওখানে তো একটু পয়েন্ট দিয়ে লিখতে হয়। তোমরা এটাই করো। প্লাস হচ্ছে যে আমাদের সিনিয়র টিচাররা এই 3 এটিপি এইটা দেখতে দেখতে ওদের চোখ ইউজড হয়ে গেছে। আবার 2.5 দিলেও মার্কস দেয়, ফুল মার্কসই দেয়। তারপরেও তোমরা যেটা আমার কথা হচ্ছে তোমরা যেটাতে কমফোর্ট ফিল করো তোমরা সেটাই দিয়ে দাও, এটা কোনো ম্যাটার করবে না। তোমাদের এনার্জি ক্যালকুলেশন যখনই আসে 3ও দিতে পারো, 2.5ও দিতে পারো, 2 এর জায়গায় 1.5 দিয়ে দিতে পারবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর এখানে আমার মূল উদ্দেশ্য কি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কিন্তু আমার মূল উদ্দেশ্যই হচ্ছে যে এই যে আমি যে কোএনজাইম গুলোকে
রিডিউসড করে রাখছিলাম, রিডিউসড অবস্থায় রাখছিলাম। রিডিউসড অবস্থায় মানে কি, ওটাকে আমি ও এনার্জি ক্যাপচার করে রাখছিলাম, এনার্জি ওর ভিতরে দখল করে রাখছিলাম। তাকে অক্সিডাইজড করলাম, অক্সিডাইজড করলে ওকে আবার রিউজ করাতে পারবো, ওকে আবার খাটাইতে পারবো। এট দ্য সেম টাইম আমার কি দরকার, এটিপি প্রোডাকশন করতে হবে, এটিপি প্রোডাকশন করবো। এটাই হলো আমার মেইন উদ্দেশ্য এই অক্সিডেটিভ build-up of lactic acid in muscles। সেজন্য ইয়েস, মেহরাব জামিকে অনেকদিন পরে দেখলাম। এই ছেলে, তুমি কি আর ক্লাস ক্লাস করো না নাকি? কই হাওয়া হয়ে গেছিলে, একদিন দেখি নাই। আচ্ছা, এখন কম্পোনেন্ট কি কি? মেহরাব জামি কি আমাদের এমইউএমসি 5 এর? তাই তো হওয়ার কথা। এই শোনো, কম্পোনেন্ট কি কি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের কম্পোনেন্ট কি কি হবে? তাহলে একটা জিনিস খেয়াল করে, যে একটু আগে দেখে আসলা, কি কি দেখে আসলা, কি হাইড্রোজেন ক্যারিয়ার, হাইড্রোজেন ক্যারি করে নিয়ে আসবে। তারা কারা? তারাই যে এনএডি, এফএডি, এফএমএন, তারপরে কোয়েনজাইম। মেইনলি হচ্ছে এনএডি, এফএডি, এছাড়া এফএমএন ও ওই হাইড্রোজেন ক্যারিয়ার হিসেবে কাজ করে। আমি তোমাদের পরে এই যে কমপ্লেক্স গুলোতে দেখাচ্ছি। তার মানে একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের হচ্ছে মেইন দুইটা কম্পোনেন্ট হচ্ছে কিছু রেকর্ডেড ক্লাস দেখি ম্যাম। চান্দু, রেকর্ডেড ক্লাস আনো। রাত্রেবেলা ক্লাস নেই, তাও তুমি ঘুম থেকে উঠতে পারো না? রাতেও কি তুমি সন্ধ্যার পরে ঘুমাও? তোমাদের এমইএমসি তো 11টায় ক্লাস দিলে উঠতে পারে না, ওরা ঘুম থেকে ওঠে কখন? বাই দ্য ওয়ে, ওরা কি দিনে ঘুমায় রাতে জেগে থাকে? রাতে বলে কি ম্যাডাম ক্লাসটা রাতে নেওয়া যায় না? না, ক্লাসটা রাতে নেওয়া যায় না বাবা, এখন হচ্ছে যে ইয়ে ইন ক্যাম্পাস এরকম ইয়ে রুটিন হয়ে গেছে, এখন ইয়ে নিতে হবে। এই ক্লাসগুলো একটু ডেইলি মনোযোগ দিয়ে কইরো। হ্যাঁ, আমি তো বাবা এই জন্য তোমাদের এই কষ্ট করে এই অ্যাক্সেসে শেষে ক্লাস নিতাম, এই জন্য যে আমার এই বাচ্চা কাচ্চা গুলো একটু পড়ালেখার সাথে থাকুক। তোমরা তো জানোই যে আমি এমনি এমনি ক্লাস নিয়েছি, আমি অ্যাক্সেসের কাছ থেকে এক কাপ কোনোদিন চাও খাই নাই। আমি তোমাদের জন্য ক্লাস নিয়েছি এই জন্যই যে পোলাপান তোমরা একটু পড়ালেখার সাথে থাকো, নাইলে তো খুব স্বাভাবিক যে তোমরা সবকিছু ভুলে যাবা। এখন আমাদের তো এই যে ক্যাম্পাসে শুরু হয়ে যাচ্ছে, অসুবিধা নাই, আমি ওখানে ক্লাস নিলেও আমার যে স্টুডেন্ট গ্রুপ আছে ওরা হয়তো অ্যাক্সেসে ইয়ে করে দিবে, আপলোড করে দিবে, তখন তোমরা দেখে নিও। বাট যার আমি দিয়ে দিব ওই যে কি নিশাচর হয়তো, হ্যাঁ হ্যাঁ নিশাচর হয়তো, ঠিকই বলছো, নিশাচর হয়তো। তাহলে এক কাজ করো, তুমি পেঁচার সাথে বন্ধুত্ব করে ফেলো, তুমি আর পেঁচা একসাথে থাকো না, একটা পেঁচা কিনে ফেলো তোমার বাসায়। আচ্ছা, অসুবিধা নেই, আমি তো এই যে এখন থেকে ক্লাস নেওয়া শুরু করব, এখন আমি দেখবো কে কে প্রেজেন্ট থাকে, কে কে থাকে না। এখন আর ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই যে ম্যাডাম আমি রেকর্ডেড ক্লাস পরে দেখে নিব। আচ্ছা দেখো, কম্পোনেন্ট গুলো কি কি, তাহলে আমরা একটা হচ্ছে হাইড্রোজেন ক্যারিয়ার আর একটা হচ্ছে যে কমপ্লেক্সের ভিতরে আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি যে কমপ্লেক্স 1 2 3 4 এদেরকে কেন কমপ্লেক্স বলা হলো, সেটাও একটা। এখন দেখো, এই যে আমরা তো বললাম যে হাইড্রোজেন ক্যারি করে করে নিয়ে আসতেছে, তারা হাইড্রোজেন ক্যারি করে নিয়ে আসতেছে, আমরা জানি যে এরা হলো কোএনজাইম গুলো, মেইনলি এনএডি, এফএডি। কোথা থেকে কিভাবে নিয়ে আসে, কি কি পাথওয়ের মাধ্যমে নিয়ে আসে, আমি তোমাদেরকে জাস্ট একটু দেখাইছি একটা গ্লাস। যেমন গ্লাইকোলাইসিসের সময় আমার সাবস্ট্রেট লেভেলে দুইটা কিন্তু এনএডিএইচ তৈরি হয়। এরপরে হচ্ছে পাইরুভেট থেকে অ্যাসিটাইল করে যখন হয় তখন কিন্তু দুইটা এরকম এরকম দেখো, এই যে রাস্তায় 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 এরপরে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড যখন হয় তখন প্রত্যেকটা টার্নে তোমরা জানো বেটা অক্সিডেশন যখন হয় ওখানে চারটা জিনিস রিপিট হতে থাকে যতক্ষণ না লাস্টে যে দুইটা অ্যাসিটাইল করে আলাদা হয়ে যায়। তাহলে এই যে চারটা জিনিসের যে সাইকেল ঘুরতে থাকে, প্রত্যেকটা সাইকেলে কিন্তু যে যে কি হয়, একটা করে এনএডিএইচ একটা করে এপিডিএইচ তৈরি হয় আর একটা অ্যাসিটাইল করে তৈরি হয়। তো অ্যাসিটাইল করে তো আমরা জানি যে টিসিএ সাইকেলে চলে যাবে, এবং টিসিএ সাইকেল আমরা জানি যে তিনটা হচ্ছে এনএডিএইচ তৈরি হয় আর একটা এপিডিএইচ তৈরি হয়, তাই তো? আচ্ছা, প্রেজেন্স অফ মোর দেন ওয়ান ক্যারিয়ার তাই কমপ্লেক্স, ইয়েস, প্রেজেন্স অফ মোর দেন ওয়ান ক্যারিয়ার না, হ্যাঁ প্রেজেন্স অফ মোর দেন ওয়ান ক্যারিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ ওইটা হচ্ছে কমপ্লেক্স, মানে ওইটা শুধু একটা জিনিস থাকে না, ওর ভিতরে অনেকগুলো জিনিসের কম্বিনেশন, ওই জন্য ওটা কমপ্লেক্স। এরপর তোমরা জানো যে অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন মানে গত ক্লাসের আগের ক্লাসে তোমাদের পড়াইছিলাম, অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশনও কিন্তু একটা ইয়ে তৈরি হয়, অনএনএডিএইচ তৈরি হয়।
এরপরে দেখো কমপ্লেক্স অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে মেইনলি থাকে হচ্ছে 4টা কমপ্লেক্স। তোমরা দেখবে যে মেইনলি হচ্ছে 4টা কমপ্লেক্স। কোন বইতে 5টা কমপ্লেক্সের কথা বলছে, তারা হচ্ছে আসলে এটিপি সিনথেসটাকে একটা আলাদা কমপ্লেক্স বানাইছে, 5 নাম্বার কমপ্লেক্স বানাইছে, কিন্তু আসলে কিন্তু 4টাই কমপ্লেক্স। কারণ 4 নাম্বারে এসে কিন্তু তোমার আসলে ওই সময় কিন্তু অক্সিজেন এসে তোমার ইলেকট্রন গুলোকে ক্যাপচার করে ফেলে, ক্যাপচার করে মানে ফাইনাল অ্যাকসেপ্টর অফ ইলেকট্রন কে ম্যাম, ওইটাই বুঝিয়েছে, ওইটাই ম্যাম, ও আচ্ছা ম্যাম ওইটাই বুঝিয়েছে। ওকে, তো 4 নম্বরে এসে দেখবা যে যেটাকে আমরা বলে থাকি সাইটোক্রোম অক্সিডেজ, সে সাইটোক্রোম অক্সিডেজের প্রেজেন্সে 4 নম্বরে কমপ্লেক্সে আসার পরে কিন্তু অক্সিজেন হচ্ছে ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর, তো ওখানে এসে কিন্তু ওয়াটারে কনভার্ট হয়ে যায়। ওই জন্য আমরা এই 4টাকে মেইন কমপ্লেক্স ধরবো। আর 5 নাম্বার যেটা, ওইটা একটু আসলে আলাদা, ওইটা হচ্ছে যে এটিপি সিনথেস, ওখান দিয়ে আসলে প্রোটন গুলো পাম্প আউট হয়ে যায়, পাম্প আউট হয়ে আবার ভিতরে চলে আসে, ম্যাট্রিক্সে চলে আসে। প্রথমে তো ম্যাট্রিক্স থেকে আমরা বের করে দিছিলাম, ইন্টারমেমব্রেন স্পেসে দিয়ে দিছিলাম। ওই যে ওই ছবিটার কথা একটু মনে করো। এই যে এখানে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কমপ্লেক্স 1, কমপ্লেক্স 1 এর ভিতরে কি কি আছে, NADH ডিহাইড্রোজেনেস, এটার আরেকটা নাম হচ্ছে NADH ডিহাইড্রোজেনেস বা অক্সিডো রিডাক্টেস কমপ্লেক্স। এর সাথে FMN আছে, প্লাস ফেরাস আছে, সালফেট আছে, এগুলো আছে। এই সমস্ত কিছু আছে বলেই এগুলো অনেক কিছু নিয়ে কম্বিনেশন বলে এগুলোকে কমপ্লেক্স বলা হয়। কমপ্লেক্স 2 যেটা, ওটার আরেকটা নাম হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্স। আচ্ছা, এরপরে কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4, এছাড়াও অ্যাডিশনাল এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট যে চেইন, যেটা এটার ভিতরে আমি যে একটু আগে তোমাদের যখন ছবি দেখাচ্ছিলাম তখন আমি বলছিলাম যে কমপ্লেক্স গুলো ছাড়াও অ্যাডিশনাল কিছু জিনিস বসানো থাকে, তার ভিতরে একটা হচ্ছে কোএনজাইম কিউ আর একটা হচ্ছে সাইটোক্রোম সি। এখন আসো আমরা এটা একটু দেখি, বুঝবা। এই যে দেখো, এই অংশটুকু মিলে হচ্ছে কমপ্লেক্স 1। ওকে, এই অংশটুকু, তাহলে এই কমপ্লেক্স 1 এর ভিতরে দেখো FMN আছে, যে ফেরাস সালফেট আছে। এই যে NADH যখন ছিল, সে আসলে কি ছিল, রিডিউসড ফর্মে ছিল, রিডিউসড ফর্মে ছিল। সে যখন এই হাইড্রোজেনকে FMN এর কাছে দান করে দিল, এই FMN কি হয়ে গেল, FMN কিন্তু তখন রিডিউসড হয়ে গেল, যে হাইড্রোজেন অ্যাকসেপ্ট করে নিল, অ্যাকসেপ্টর হিসেবে কাজ করলো। আর সে কিন্তু ওই যে NADH কিন্তু অক্সিডাইজড হয়ে গেল, NAD তে কনভার্ট হয়ে গেল। এরপরে দেখো ও আবার নিয়ে যে কাকে দান করে দিল, ও কিন্তু FMN আবার অক্সিডাইজড হলো, ও নিয়ে দান করে দিল এই যে কোএনজাইম কিউ কে। কোএনজাইম কিউ নিয়ে যে দান করে দিবে কাকে, কোএনজাইম কিউ নিয়ে যে দান করে দিবে এই যে সাইটোক্রোম বি। সাইটোক্রোম বির ভিতরে এই যে ফেরাস এবং ফেরিক, এই যে দুইটা ফর্মে থাকতে থাকে, ওরা কিন্তু একবার অক্সিডাইজড একবার রিডিউসড, এরকম হয়ে হয়ে এরকম, তার মানে এইভাবে অক্সিডেশন রিডাকশন চলতে থাকে। এবং একদম লাস্ট স্টেজে এই যে এটা হচ্ছে সাইটোক্রোম, এইভাবে ওরা দিতে 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 লাস্ট স্টেজে এই যে যেটা হচ্ছে লাস্ট স্টেজ, এটা হচ্ছে সাইটোক্রোম সি। এখানে এই কমপ্লেক্স 4 এখানে আসার পরে তোমরা জানো যে দুইটা ইলেকট্রন আসে এবং দুইটা হাইড্রোজেনও আসতে হবে, তা না হলে তো হাইড্রোজেন হতে পারবে না, হাইড্রোজেন মলিকুলার ফর্ম করতে পারবে না। তাহলে দুইটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করলো যখন অক্সিজেন, তখন দুইটা হাইড্রোজেনে আসলো, যে একটু আগে তোমাদেরকে একটা অ্যানিমেশন দেখালাম। এটা মিলায়ে আমরা জানি মলিকুলার হাফ মলিকুলার অক্সিজেন নিয়ে একটা ওয়ান মলিকুলার ওয়াটার তৈরি করলো। হ্যাঁ, আসল কথা হলো যে এইখানে কিন্তু আসলে দুইটা ওয়াটার তৈরি হয়, এই স্টেজে এসে দুইটা ওয়াটার, হাফ নিয়ে দুইটা ওয়াটার তৈরি হয়ে যায়। এখন অ্যাকর্ডিং টু মোজাম্মেল স্যার বুক, মোজাম্মেল স্যারের বই অনুযায়ী, আচ্ছা এখানে মাঝে একটা জিনিস দেখো, কমপ্লেক্স 2টা আসলে একটু ডিফারেন্ট, কমপ্লেক্স 2টা একটু আলাদা থাকে, তার কারণ এটা হলো TCA সাইকেলেরও একটা কম্পোনেন্ট হিসেবে কাজ করে। TCA সাইকেলে তোমরা জানো যে একটা স্টেজে সাকসিনেট থেকে যখন ফিউমারেট হয়, তখন FAD তে কনভার্ট হয়। এইটাকে যে কনভার্সন করে সাকসিনেট ডিহাইড্রোজেনেস এনজাইম, সেটা এই কমপ্লেক্স 2 একটা ইনবিল্ট একটা কম্পোনেন্ট, এই জন্য এটা কিন্তু আলাদা। এই জন্য তোমরা দেখবা যে মোজাম্মেল স্যার যেটা বলেছে যে 3টা ATP প্রোডাকশন, প্রথমে কি কমপ্লেক্স 1 এ এটা কোএনজাইম কিউ তে যাওয়ার আগেই এটা যেটা প্রোডাকশন হয় সেটা হচ্ছে একটা ATP প্রোডাকশন হয়। এই কেন আমরা NADH থেকে 3টা ATP পাই, আর কেন FADH2 থেকে 2টা ATP পাই, তার কারণ এখানেই ব্যাখ্যা করা আছে। দেখো, এটা কমপ্লেক্স 1, এইখানে একটা ATP প্রোডাকশন হয়ে গেল, আর এ হলো কোথায়, এসে জয়েনই করলো কিন্তু সরাসরি কোএনজাইম কিউতে। ছবিটা দেখলেই বুঝবা, কোএনজাইম কিউতে। ওই জন্য ও তো একটা স্টেপ স্কিপ করে গেছে, ওই স্টেপে সে ঢুকে নাই, তার পরের স্টেপে সে ঢুকছে। আচ্ছা, সেই জন্য দুইটা
এটা সহজ, তোমরা এইটাই দিয়ে দিও। আরেকটা হচ্ছে যে কমপ্লেক্স 3 তে যে একটা কমপ্লেক্স 3 শেষে যে প্রডিউস হয় বিফোর গোয়িং টু সাইটোক্রোম, আর আরেকটা হচ্ছে যে লাস্ট স্টেজে কমপ্লেক্স 4 এ যে এইভাবে করে আমার 3টা এটিপি প্রোডাকশন হয়। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু মোজাম্মেল স্যারস বুক। আমি বলবো যে এটা আঁকায় দেওয়াটা অনেক সোজা, তোমাদের তো আর এরকম এত মানে কার্সিভ রাইটিং এর দরকার নাই, এসব লেখার দরকার নাই, তোমরা একদম স্ট্রেট ফরওয়ার্ড লিখে দিবা। তো তোমরা এই 3টা কমপ্লেক্স লিখে 1 2 3 4 রোমান লেটারে 1 2 3 4 এরকম আঁকায় দিবা, দিয়ে কোথায় কোথায় এটিপি সিনথেসিস হয় দেখাই দিলাম, দ্যাটস অল। আর হলো এইটা একটু লিখে দিলেই হয়ে গেল, সাইট অফ এটিপি সিনথেসিস কোথায় কোথায়। আসলে এইবার আমি একটু তোমাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে মূল ঘটনাটা কি ঘটে। মূল ঘটনা এটা ঘটে যে যখন এই যে NADH যখন আসলে ওই কমপ্লেক্স 1 এ যখনই ইলেকট্রন দান করে দিল, আমরা তো ওই যে বলেছি একটা করে হাইড্রোজেন মানেই হলো কি, একটা করে হাইড্রোজেন মানে তার ভিতরে একটা ইলেকট্রন আছে, প্রোটন আছে। আমরা সব সময় দেখো NAD2H, তার মানে এখানে আসলে 2টা করে হাইড্রোজেন আসবে। তাহলে 2টা করে যদি হাইড্রোজেন আসে, তার মানে আসলে 2টা করে প্রোটন আর 2টা করে ইলেকট্রন, তাই তো? তাহলে এখানে চারটা আমার প্রোটন তৈরি হলো। এই 4টা প্রোটন এই যখন এই ইলেকট্রন গুলো ট্রান্সপোর্ট হয়, তখন কি হয়, তখন এটা যখন ট্রান্সপোর্ট হয় তখন আস্তে আস্তে যখন মানে নিচের দিক থেকে উপরের দিকে যেতে থাকে, কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 4 এর দিকে যেতে থাকে, এটা তো নরমালি কি থাকে, ইম্পারমিয়েবল থাকে, তখন এটা পারমিয়েবল হয়ে যায়। এর জন্য তখন এটাকে ফোর্সফুলি, মানে এখানে একটু এনার্জি জেনারেটেড হয়, কারেন্ট জেনারেটেড হয়, সেইটার ফোর্সে এইগুলোকে পাম্প করে এই যে ইন্টারমেমব্রেন স্পেসে পাঠাই দিল। বুঝতে পেরেছো? এইটা ছিল হচ্ছে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, এটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। তাহলে এই জায়গাটা কি, এটা হচ্ছে ইন্টারমেমব্রেন স্পেস। তাহলে পাম্প করে করে ইন্টারমেমব্রেন স্পেসে পাঠিয়ে দিল। এখানে ভুল দিয়েছে, এখানে 4টা, এই 4টা এখানে চলে আসবে। তারপরে যেটা হয়, এই যে সাকসিনেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্স, যেটা এইখানে আসলে কোনো এই পাম্প করে দেয় না। তারপরে আবার যে 4টা, সেই 4টা দেয় হচ্ছে এইখানে 3 নাম্বারে। আর লাস্টের যেটাতে যে এটা তো আসলে 4টাই দেওয়ার কথা, কিন্তু 4টা দেয় না। ওই যে 2টা হাইড্রোজেন, আমার 2টা প্রোটন যে কাজে লেগে গেল কিসের জন্য, এই যে আমি যখন অক্সিজেন যখন ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করলো, তখন তার সাথে সাথে সে 2টা প্রোটন নিয়ে নেয়। এই জন্য সে আসলে 2টা প্রোটনকে পাঠায়, আর 2টা প্রোটনকে কাজে লাগায় সে ওয়াটার বানায়। বোঝা গেছে কি না এই জায়গাটা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই কারণে যখন আমার NADH থেকে আসলে আমি টোটাল হাইড্রোজেন পাই কতগুলো, 4টা 8টা, আর এখানে 2টা, তাহলে 10টা, মোট 10টা হাইড্রোজেন পাই। এখন আমরা জানি যে আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে, প্রত্যেক 4টা হাইড্রোজেনের জন্য সম্ভবত একটা করে এটিপি, 4টা হাইড্রোজেনের জন্য একটা করে এটিপি। তো সেই কারণে সেই ক্যালকুলেশন অনুযায়ী তোমার NADH থেকে আমরা 2.5 করে করে এটিপি পাই। আর FADH2 যেহেতু পরের স্টেজ থেকে আসলে দেওয়া শুরু করে, ওই জন্য ওর 4টা কম থাকে। তার মানে 4টা যদি কম থাকে তাহলে ও 6টা, 6টা দিয়ে এবার হিসাব করে দেখো, তাহলে সে 6টা হাইড্রোজেন সে এই পাম্প করে এখানে দিতে পারবে। যে কয়টা হাইড্রোজেন পাম্প করে দিতে পারবে সেই অনুযায়ী এটিপি তৈরি হবে। তো এই হলো সেই হিসাব। তাহলে তোমরা এই জিনিসটা বুঝেছো তো, কেন NADH থেকে হলো যে 2.5 আর FADH2 থেকে হচ্ছে 1.5 এটিপি প্রোডাকশন হয়। আর এই যে এখানে তোমরা এই ছবিটা দেখো, এই যে হাইড্রোজেন গুলোকে আলটিমেটলি এখানে এটিপি যে পাম্প করে যখন দিয়ে দেয়, তখন এই যে এটা ফসফোরাইলেটেড, ADP ফসফোরাইলেটেড হয়ে এটিপি হয়ে যায়। এই জায়গাটা আমি আরেকবার একটু তোমাদেরকে দেখাই দেই। আসলে এই যে এইখান দিয়ে কিন্তু হাইড্রোজেন পাম্প হয়ে যায়। এখানে যে দেখো 1 2 3 4 এই 4টা হাইড্রোজেন পাম্প হয়ে গেছে। এই যে এটা হচ্ছে কমপ্লেক্স 1, এটা হলো আমার কমপ্লেক্স 2 তে কোনো হাইড্রোজেন পাম্প হয় না, কমপ্লেক্স 3 তে যেও 4টা হয়েছে। আর কমপ্লেক্স 4 যেটা, সেই কমপ্লেক্স 4 এ যায় আমার 2টা হাইড্রোজেন পাম্প হবে। আর 2টা হাইড্রোজেন আমি কিসে কাজে লাগাবো, ওই যে বললাম আমার ওয়াটার তৈরি করতে গেলে লাগবে, ওইটাতে আমি কাজে লাগাই ফেলবো। আর আমার এই জিনিসটা অনেকটা এরকম যে ইলেকট্রোকেমিক্যাল একটা গ্রেডিয়েন্ট তো তৈরি হয়েছে, তাই না? এখানে দেখো প্রোটনের কনসেন্ট্রেশন অনেক বেশি, এখানে প্রোটনের কনসেন্ট্রেশন কম, তাহলে খুবই স্বাভাবিকভাবে ওখান থেকে এই দিকে চলে আসতে চাইবে। এই হাই প্রোটন গুলো যখন এই দিক দিয়ে চলে আসে, তখনই তো আমরা অনেকটা ওই যে হাইড্রো ইলেকট্রিসিটির কথা চিন্তা করো। হাইড্রো ইলেকট্রিসিটিতে কি হয়,
একটা ড্যাম, একটা বাঁধ দিয়ে আমরা পানি আটকায় রাখি না, পানি আটকায় রাখি, আর মাঝখানে একটা টারবাইন দেওয়া থাকে। এই যে এই এটিপি সিনথেসটাকে মনে করো সেই টারবাইনের কথা চিন্তা করো। যখন তুমি পানির এখানে মুখটা খুলে দিলা, ও তো খুব হাই ফোর্স এখান দিয়ে চলে যেতে এইদিকে চলে আসতে চাইবে, কারণ এখানে তুমি বাদ দিয়ে আটকায় রাখছো। যখন হাই ফোর্সে আসবে তখন ও কি করবে, ওই টারবাইনটাকে সে ঘুরাবে। এই হাই ফোর্সের টারবাইনটাকে ঘুরালে কি হয়, ইলেকট্রিসিটি জেনারেট হয়। এটাই হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটির মেকানিজম, ইউ নো ভেরি ওয়েল, মানে মোর দ্যান মি, আমার চেয়ে তোমরা এটা ভালো জানো। তো এটাই হলো হাইড্রো ইলেকট্রিসিটির মতোই জিনিসটা। এখানে যেহেতু হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা অনেক বেশি থাকে, এই যখন ফোর্সফুলি এদিকে আসার পরে এই এটিপি সিনথেস ওর কাজই হচ্ছে এটাকে ফসফোরাইলেটেড করে দেওয়া। ইয়েস, টারবাইন ঘোরানোর মতো, ভেরি গুড। এখানে আসলো। এখন দেখো, এই যে আমরা জানি যে প্রত্যেকটা 4টা হাইড্রোজেন আয়নের জন্য একটা করে এটিপি তৈরি হবে। এই যে হাইড্রোজেন আয়ন, এই 4টা হাইড্রোজেন আয়ন যখন এখান দিয়ে পাস করবে এটিপি সিনথেস, এটা একটা এনজাইম, এটা ভিতরে যখন পাস করবে, প্রত্যেক 4টা আয়নের জন্য একটা করে এটিপি। এবার তুমি কাউন্ট করে দেখো যে আমি যখন এনএডিএস থেকে প্রোটন পাম্প করে পাঠাচ্ছি, তখন দেখো আমি এই যে আমার এটা হচ্ছে কমপ্লেক্স 1, কমপ্লেক্স 1-এ আমি 4টা পাঠাই, কমপ্লেক্স 3-তে 4টা পাঠাই, আর কমপ্লেক্স 4-এ যে আমি 2টা পাঠাই, তাহলে মোট কত হলো, 4 4 8 আর 2 10টা হলো, তাই না? কিন্তু আমার এই যে FADH2 যেহেতু এই কমপ্লেক্স 1-এ ঢুকতে পারে না, ও তো কমপ্লেক্স 1-এর পরের থেকে ওর অ্যাক্টিভিটিস শুরু হয়, সেই জন্য ও শুধুমাত্র এইখানে আর এইখানে পাঠায়। তার মানে কি 4টা আর এখানে 2টা, 6টা পাঠালো। এইবার হিসাব করে দেখো যে 6টা থেকে আমি কয়টা এটিপি পাই। তো এই যে এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে আমরা এটা জানি যে 2NADH, এগুলো হিসাব না, আমি এখানে এই হিসাবগুলো পড়াবো না, এগুলো তোমরা ভালোই পারবা আমার কাছে মনে হয়। আমরা এটা খুব জানি যে যেহেতু এক একটা NADH এর জন্য 10টা প্রোটন এবং মানে প্রত্যেক 4টা প্রোটনের জন্য হচ্ছে একটা এটিপি, তাহলে এই 10টা যদি প্রোটন হয়ে থাকে তাহলে 4 দুগুণে 8, দুইটা আর ওই যে দুইটার জন্য 0.5, এই জন্য হচ্ছে 2.5 এটিপি। আশা করি তোমরা এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। ওকে, এই যে অল দিস আর এনার্জি ক্যালকুলেশন, সেটা হলো যে এই কারণে তুমি যদি 3টা করে ধরো, 3টা আর 2টা যদি ধরো তাহলে কিন্তু 38 এটিপি হয়, তাই না? আর আমরা যদি ওই যে 2.5 আর 1.5 এটা ধরি। আচ্ছা, এই বাচ্চা কাচ্চা তোমরা সবাই বুঝতে পারছো তো এই জিনিসটা? এজেন্টস অফ মোর দ্যান ওয়ান পিরিয়ড কমপ্লেক্স, ইয়েস। তো এটাই হলো, আমার টাইমও প্রায় শেষ। এটা হলো এনার্জি ক্যালকুলেশন। আমি যে এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করেছি যে দেখো এখানে হচ্ছে যে তোমার ইয়ে হয়, এটাতে কোনো হাইড্রোজেন ট্রান্সপোর্ট হয় না, এটা দেখানোর জন্য যে আমার কমপ্লেক্স 1 কমপ্লেক্স 2-তে হয় না, কমপ্লেক্স 3-তে হয়, কমপ্লেক্স 4-এ হয়, এবং কমপ্লেক্স 4-এই কিন্তু আসলে তোমার ওয়াটার তৈরি হয়। আচ্ছা, ইনহিবিটরস, ইলেকট্রন ট্রান্সপোর্টের কিছু ইনহিবিটরস আছে, এইগুলোর নামগুলো তোমরা কয়েকটা জাস্ট, সায়ানাইড তোমরা তো জানো, আগে মানুষকে যে ইয়ে করা হতো না, সায়ানাইড দিয়ে পয়জনিং করা হতো না, সমস্ত রাজা বাদশাদের যে মারা হতো, তখন কি কিছুর ভিতরে হয়তো বিষ, অ্যালকোহলের ভিতরে হয়তো সব সায়ানাইড মিশিয়ে দেওয়া হতো, তাই না? তো এই সায়ানাইড তাহলে কি করে, তুমি দেখো এই ইটিসির এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কমপ্লেক্স 4 কে যদি তুমি বন্ধ করে দাও তাহলে কি সমস্যা হবে? কমপ্লেক্স 4 কে যদি তুমি বন্ধ করে দাও তাহলে তোমার তো এই এটা হবে না, অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা হবে না। এই অক্সিডেটিভ, ইয়েস ম্যাম, বুঝতেছি। এটা অনেক কমপ্লেক্স লেগেছিল, পরে এখন সহজ লাগছে। এখন কি একটু সহজ লাগছে রে বাপ? যদি সহজ লেগে থাকে তাহলে আমার সার্থকতা, আর না লাগলে তো আর এত মানে এতক্ষণে বক বক করে কি লাভ হইলো? জিনিসটা অনেক সোজা রে বাবা, কিন্তু হলো যে জটিল করে, ওই বইতে লেখা খুব জটিল করে। তো আমি এখানে কিছু টারবাইন বন্ধ ইয়েস, মেহরাব জামি একদম পারফেক্ট কথা বলছে, ও সবসময় একদম ঝাক্কাস কথাবার্তা বলে, মূল কথাটা বলে। হ্যাঁ, টারবাইন যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? কোনো নো ইলেকট্রিসিটি না থাকলে কিছুই থাকবে না, লাইফ শেষ। এই জন্যই হলো এই কার্বন মনোক্সাইডও একই কাজই করে, কার্বন মনোক্সাইড পয়জনিং হলেও এই একই সমস্যা হয়। তো আমার কাছে মনে হয়েছে এই দুটো ইম্পর্টেন্ট, এই দুটো তোমরা মনে রাখলেই হবে, বাকিগুলো যারা পোস্ট গ্রেড তাদের জন্য লাগবে। আচ্ছা, যারা হচ্ছে ফার্মাকোলজি তারা হলো যে এইগুলো জানবে পরে, এটা রেখে দিও, পরে ভবিষ্যতে ফার্মাকোলজি থার্ড ইয়ারে উঠে ফার্মাকোলজির সময়
দেখো আর মেইনলি হচ্ছে বারবিচুরেট। বারবিচুরেট তো জানোই, হ্যাঁ, ঘুমের ওষুধ যেটা ফেনোবারবিটন যেটা আমরা ওই যে হরহামেশা ইউজ করে থাকি, ঘুম টুম না হলেও খাই, এগুলো কিন্তু ইনহিবিটর হিসেবে কাজ করে। আর এই সাইটোক্রোম অক্সিডেজ মানে ওই যে সাইটোক্রোম অক্সিডেজ কত নম্বরে থাকে, কমপ্লেক্স 4 এ থাকে, এইটাকে হলো বন্ধ করে দেয় সায়ানাইড, তারপর হাইড্রোজেন সালফাইড আর কার্বন মনোক্সাইড, অলরেডি আমি বলে ফেলেছি। আর কিছু ক্লিনিক্যাল ডিসঅর্ডার আছে, আমার কাছে মনে হয় না এগুলো তোমাদের জীবনেও লাগবে, আন্ডারগ্রেড লেভেলে লাগবে। তো তারপরে মোজাম্মেল স্যারের বইতে ছিল, আমি জাস্ট উঠাই দিছি। আমি কিছু যে রেফারেন্সেস এ কিছু ভিডিও দিয়ে দিয়েছি, আমি পাঠিয়ে দেবো একটু পরে, তোমরা এই ভিডিওগুলো একটু দেখে নিও, দেখবা যে এটা আরো হচ্ছে যে ইজি হয়ে গেছে। এখানে এত সুন্দর করে মানে এই অ্যানিমেশন গুলো, আমি তো তোমাদেরকে ওইভাবে অ্যানিমেশন ওগুলো তো আমি পারি না, ওইভাবে বুঝাইতে পারি নাই। তো তোমরা ওই অ্যানিমেশন গুলো ভিডিওগুলোতে দেখে নিবা, তাহলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে পাম্প করে করে ওই পাশে পাঠায় দেয়, তারপরে ওটা কিভাবে এই পাশে চলে আসে। আমি অবশ্য প্রথমবার তোমাদেরকে একটা ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করেছিলাম। তো হোয়াট ইজ কি ওএসসিপি ফ্র্যাকশন? ওএসসিপি ফ্র্যাকশন মানে বুঝলাম না কোনটা। ফ্র্যাকশন ফ্র্যাকশন অফ এটিপি, ফ্র্যাকশন অফ এটিপি। আচ্ছা, ওএসসিপি ফ্র্যাকশন এইটা আমি নিজেও জানি না, তার আমি দেখে নিব না, পরে পরে আমি বইতে দেখে নিব না। আচ্ছা, এটা হলো যে আমি একটা বই থেকে জাস্ট কপি করে পেস্ট করছি, তো খেয়াল করি নাই ওএসসিপি ফ্র্যাকশন অফ এটিপি সিনথেস কি মানে কি, এটা আমি নিজেও দেখি নাই। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। তো ইনশাল্লাহ দেখা হবে। আর হলো আমি তো এরপরে আমাদের হচ্ছে যে মুগদা মেডিকেল কলেজের যে আমাদের নিজস্ব যে ক্লাস, ওগুলো নিতে থাকবো। আর তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে, যারা তোমার এক্সিসে যারা আছো, তোমাদের প্রবলেম থাকে, সেটা তোমরা আমাকে একটু জানাও। আমি ফাঁকে ফাঁকে আমার ওই ক্লাসগুলোর ফাঁকে ফাঁকে যদি পারি আমি নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। তবে একসাথে অনেক কিছু করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ ইদানিং আমাদের অফিসেও ওয়ার্কলোড অনেক বেশি, সেই কারণে আমি ডিসিশন নিলাম যে আপাতত এরকম থাকুক। আর আমি ওখানে ক্লাস নিব, ওখানে আমি তোমাদেরকে বিয়েতে পাঠাবো, তোমরা যারা ওই যে আমাদের টেলিগ্রাম গ্রুপে পাঠিয়ে দেবো, তোমরা যারা চাইলা তোমরা মানে যারা যারা ইন্টারেস্টেড তারা তোমরা জয়েন করতে পারো। আর এছাড়াও হলো যে আমরা পরে দিয়ে দিব। দিয়ে মনে রেখো তুমি হচ্ছে যে প্রীতম, তুমি একটু খেয়াল করে এটা করো, ভিডিও করো, কারণ কালকে দেখো ওই যে কালকের ক্লাসটা তো ওরা ভিডিও দিল না। আমি কিন্তু ফোন করছিলাম, আমি ফোন করে ওদের বলছি যে এই ভিডিও দেন নাই কেন, ভিডিওটা দেন, কিন্তু ভিডিও তো কই দিল না, পরে তুমিই দিছো আর কি। তো ঠিক আছে প্রীতম, তোমাকে বলা থাকলো, আমার অনেক সময় মনে থাকবে না, তুমি খেয়াল করে একটু করে নিও, ভিডিও করে রেখো। হ্যাঁ, তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, আজকে এখানেই শেষ করছি।